সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় মায়া ভয় আরও বাড়ল। মা ছেলের দুটোই এক কথার তেজ আর আর্চনের মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমের মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না, চেহারার প্রেমে পড়নি বলছ? হুমম, তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার গলায় শুকিয়ে এল। তৃষ্ণার্ত গলায় আর ভয়ার্ত চোখে মুখে তুলে তাকালো সুফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ি কঠিন প্রশ্নের উত্তর মায়াকে কি দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনই ভীষণ লম্বা। মায়া সোফায় বসে মুখ তুলে উপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সুফিয়া বেগম মায়ার নীরব অসুবিধাটা বুঝে চট করে বসে গেল মায়ার সামনে। মায়া চমকালো, ভরকাল, ভয়ে আরও সিটিয়ে গেল সোফায়। সুফিয়া বেগম মায়ার পাশাপাশি সোফায় না বসে বরং মায়ার মুখোমুখিটি টেবিলের উপর বসল, তাও কিছুক্ষণ আগে মায়ার দিকে বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা সরিয়ে। সুফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ার কলিজা ধরাস করে উঠল আতঙ্কে। শুধু কথায় নয়, মা ছেলে বসাবসিতে যেন একই রকম ধার্য রাখে। ভয়ার্ত মায়া খালি মস্তিষ্কে ভাবতে বসল, মা ছেলের মধ্যে কে কাকে কপি করে আসল? রিদ খান নিজের মাকে কপি করে নাকি মা নিজের ছেলেকে কপি করে, বেরায় কোনটা? দুটো মানুষের কথা, তেজ, আচরণ কিভাবে একই হয়? মায়া তো এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করত, কিন্তু এখন তো দেখছে কাহিনী উল্টো। শুধু ছেলেকে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লায় তুলতে হবে। বাপরে, মায়া এমন আধা পাগল মানুষ দুটোকে কিভাবে সামলাবে? ও পান থেকে চুন খসতেই স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়ার। এখন আবার কঠিন শাশুড়ি পাল্লায় পড়ল। শেষ, মায়ার জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কথার বানে পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়া ও কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করল। বুক ফাটা আর্তনাদের কান্নাটা গলায় আটকে ভয়ার্ত মুখে তাকালো কিছু দূরে বসে থাকা রাদিফের পাশে হৃদের দিকে। দুষ্টু রাদিফ দুষ্টু হেসেই মায়ার দিকে তাকিয়ে, কিন্তু কঠিন হৃদ খান যেন বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। যেন মায়া একটা উল্টা পাল্টা উত্তর দিলেই চোখ দিয়ে গুলি করে মারবে যে কোনো সময়ে। মায়া এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেসে যাবে ভাবেনি। পাশে ছেলের শকুনের দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফফো, এখন যদি মায়া শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যা বলে যে উনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর স্বামী মাথার উপর তুলে আছাড় মারবে। আবার যদি সত্যি বলে স্বামীর প্রেমে পড়েছে, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া উনার ছেলেকে বড়লোক দেখে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ার আত্মসম্মানে লাগবে প্রচুর। মায়া এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত ওর? মায়া যখন দ্বিধাহীনতায় ভোগল, তখনই মায়ার ধ্যান ভাঙ্গে আবারও সুফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠে কথায়। তিনি মায়ার উদ্দেশ্যে আবারও বললেন, কিছু জিজ্ঞেস করছি আমি, উত্তর দাও। সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠে মায়া ভয়ার্ত মুখে মিনমিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমনই বিয়ে হয়ে গেছে। মায়ার উত্তরটা পছন্দ হল না চতুর সুফিয়া বেগমের। পেশায় উনি একজন অ্যাডভোকেট। দীর্ঘদিনের পেশাদারিতে উনি মানুষকে পাল্লায় তুলে পরখ করার অভিজ্ঞতা আছে উনার। ছেলের বউ হিসাবে অল্প বয়সী মেয়েটাকে উনার দারমাপা হয়ে গেছে এতক্ষণে। কিন্তু তারপরও ছেলের পছন্দ বলে মেয়েটিকে উনার প্রশ্নের মুখাপেক্ষিত হতে হবে। উনার জানা দরকার মেয়েটি আসলে উনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। উনার ছেলে এই মেয়ের জন্য পাগল, সেটা উনি এতদিন শুনে এসেছে। কিন্তু উনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে উনার ছেলের জন্য। নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমনই হয়, পরিস্থিতির মোকাবেলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে কষ্ট উনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সুফিয়া বেগম মায়া কথার উত্তর সাপেক্ষে বলল, এমনই আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চিনো তুমি? ওর ক্রিমিনাল মাইন্ডের প্রখরতার সম্পর্কে তোমার একরত্তিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তোমার বিয়েটা এমনই হয়ে গেছে, তাহলে সেটা আমি কিভাবে বিশ্বাস করব বলো? ছেলে জন্ম দিয়েছি আমি, আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন। আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছু এমনই হয় না। যেমন ধরো, গায়ের পোশাকটা যদি প্রপার সিলেক্ট করে সে পরে, তাহলে জীবন সঙ্গীকে কি কোনো চিন্তা ভাবনা ছাড়াই এমনই এন্ট্রি দিয়ে দিবে ওর জীবনে? শুনো মেয়ে, আমার ছেলের জীবনের কোনো কিছু এমনই হয় না। তুমিও যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নয় সেটাও নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনের জড়ানো পিছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ পাবে। সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও।
আমার যতটুকু মনে হচ্ছে আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথে সেপারেশন করতে পারো। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। আই এম এ লয়ার। বুঝতে পারছো আমি একজন উকিল মানুষ। আমার মাত্র 1 ঘন্টা লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয়ে বলো কি চাই তোমার। আমি সাপোর্ট করব তোমাকে। কি সেপারেশন চাই তোমার? সুফিয়া বেগমের সোজাসাপটা কথায় মায়ার মাথা ঘুরিয়ে উঠল। মায়া মুখে তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হল দুজনের। হৃদ পূর্বের ন্যায় দৃষ্টি তীক্ষ্ণ করে মায়ার দিকে তাকিয়ে। মনে হল সেও যেন মায়ের মতো করে মায়ার উত্তরগুলো চাই। ডরে ভয়ে মায়ার সিটিয়ে বসল। তক্ষুনি আবারও শোনা গেল সুফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ। ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো। লুক অ্যাট মি। কি চাই তোমার বলো। সুফিয়া বেগমের কথায় দুষ্টু রাদিফও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি ভাইকে ভয় পেও না। আমরা সবাই তোমার দলে বুঝলে। তুমি নির্ভয়ে বলো তোমার কি চাই। আমার উকিল মা কিন্তু 1 ঘন্টার ভিতরে চট করে তোমাদের সেপারেশনের ব্যাপারটা রফাদফা করে দিতে পারবে। তারপর আমি না হয় তোমাকে তোমার দুলাভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসব। হৃদ ভাই তোমাকে কিছু বলার সুযোগই পাবে না। তুমি বলো তোমার কি চাই। মায়াকোলের উপরে হৃদের কোটটাকে হাতে দুমড়ে মুচড়ে কলিজা চেপে ধরা মতো করে সিটিয়ে বসল। মায়া মনে হল সে কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে এই মুহূর্তে। যে প্রশ্নপত্রের একটা উত্তরও জানা নেই মায়ার। ভয়ার্ত মায়া এসির মধ্যেও কপালের ঘাম কানিশ বেয়ে পড়ছে। হাতে মুঠোয় হৃদের কোটটা মুচড়ে ধরে কম্পিত গলায় বলল, আমার কিছুই চাই না। কি চাই না ঠিক করো বলো। আমার ছেলেকে চাই না বলছ। সুফিয়া বেগমের কথায় তাল হারিয়ে মায়া তাড়াহুড়ো বলল, না না, না মানে চাই না, না চাই। আমার এই বিয়েটা চাই। আপনার ছেলেকেও চাই। মা হিসাবে আপনাকেও চাই। ভাই হিসাবে রাদিফ ভাইকেও চাই। দাদা দাদি, সবাইকে চাই আমার এক পরিবারের। মায়ার কথা শুনে হৃদের কঠিন দৃষ্টি নরম হল। যেন এতক্ষণ দম ধরে বসেছিল মায়া কখন উল্টা পাল্টা উত্তর দিবে আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। হৃদ গা এলিয়ে সোফায় বসতেই সুফিয়া বেগমে হৃদের নমনীয়তা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মায়ার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলল, আর একবার ভাবো। চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেলে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোড়াজুড়ি নেই। চয়েস ইজ ইউর। থাকতে না চাইলে। সুফিয়া বেগমের কথা মাঝে মায়ামিহির গলা শুধাল, আমার সময় লাগবে না ম্যাম। আমি উনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়ার নিজেকে কেমন নিমজ্জিত মেয়ে মনে হল। নিজের স্বামী, সংসার সে কেমন একা একাই ঠিকঠাক করে ফেলছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকে ওর শাশুড়ি লোভী মেয়ে ভাবছে। কিন্তু মায়াও বাকি করবে। মায়ার তো সত্যি ডিভোর্স চাই না। আমার সত্যি ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না জেনে না চিনেই ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়ার ওর স্বামীকে চাই না? আদৌ এটা বলা মায়ার পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ার কথায় সুফিয়া বেগম যেন বেশ সুষ্ঠি হল। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখটা দেখল এক পলক। হৃদ নিজের জীবন সঙ্গী বাছাই করতে ভুল করেনি। উনার কানে আগেই এসেছিল হৃদ কোথাও একটা জমে আছে। নারী জাতীয় ব্যাপার হবে সেটা বুঝে উনি এতদিন চুপ ছিল। কারণ উনি জানেন উনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবে চিন্তেই করবে। মা হিসাবে শুধু উনি অপেক্ষাতে ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে উনার সামনে হাজির করবে। রাদিফ কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা উনাকে জানালেও তিনি আরও আগে থেকে জানত হৃদ ফাহাদের ছোট শালিকে বিয়ে করে নিয়েছে সেটা। আসিফ নিজেই জানিয়েছিল উনাকে। হয়তো হৃদ বলেছিল উনাকে জানিয়ে রাখতে। সেজন্য তিনি এতক্ষণ ছেলের বউকে বাজিয়ে দেখছিল কতটুকু লয়েল বা সামলাতে পারবে উনার ঘাড়ত্তারা ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো। উনার রগজটা ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে দাঁড়াতে হাতের ঘড়িটায় সময় দেখে মায়ার দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। এসেছ স্বেচ্ছায়। তাই নো মেটার কোন পরিস্থিতিতে তুমি আছো বা ইন ফিউচারে কোন পরিস্থিতিতে পড়তে পারো। যে কোনো পরিস্থিতির জন্য ইউ ক্যান ফাইট, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না, মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো এই নিয়ে। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নয়, এসব অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনা ব্যাপারটা।
তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনা মান ভালো। তাছাড়া আমাদের পরিবারের সবাই হাইলি এডুকেটেড। তোমার পড়াশোনায় আমাদের সাপোর্ট শতকরা চিহ্ন পাবে। বলতে পারো তোমার হাতে ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো, আছে কোনো অসম্মতি? সুফিয়া বেগমের কথায় মায়া কোনো কিছু চিন্তা ভাবনা না করেই নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ ওর কোনো অসম্মতি নেই কোনো কিছুতে। সুফিয়া বেগম মায়া সম্মতি পেয়ে আবারও বলল, ভেরি গুড, এখন চলো খাবে। খাবার ঠান্ডা হচ্ছে। রাদিফ, তোর ভাবিকে নিয়ে টেবিলে যা, আমার হৃদের সাথে কথা আছে। গো। জি মা। মায়ের আদেশে রাদিফ বাধ্য ছেলের মতন উঠে দাঁড়াল। শাশুড়ি আদেশ পেয়ে মায়াও জোরতার পায়ে উঠে দাঁড়াল। রাদিফের পিছন পিছন ডাইনিং পর্যন্ত এগোতে এগোতে ভাবল, সে ছাতার মাথা খাবে এমন চাপ সৃষ্টিকারী পরিবেশে বসে। ক্ষুধায় মায়ার পেট চুচু করলেও শাশুড়ি নামক আতঙ্কে ওর পেট থেকে গলা পর্যন্ত শুকিয়ে কাট। মায়ার মনে হচ্ছে সে এই মুহূর্তে পানি পর্যন্ত খেতে পারবে না শাশুড়ির সামনে বসে। সবকিছু কেমন উল্টি করে বেরিয়ে আসবে। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনা মাঝেই ডাইনিংয়ের সামনে দাঁড়াতে রাদিফ হেসে একটা চেয়ার টেনে দিল মায়াকে বসতে। মায়া অস্বস্তির দৃষ্টিতে রাদিফকে দেখে বসতে গেল, তৎক্ষণাৎ বাধা দিল রাদিফ। মায়ার হাত থেকে হৃদের কোটটা নিতে নিতে পুনরায় মায়াকে চেয়ারে বসতে আশ্বস্ত করল। মায়া চেয়ারে বসতে রাদিফ পুনরায় ড্রয়িং রুমে দিকে গেল হৃদের কোটটা রাখতে। সেই সুযোগে তনি মায়াকে একা পেয়ে মুখ খুলল। সে এতক্ষণ যাবৎ সুফিয়া বেগমের কাণ্ডখানা নীরব দর্শকে মতো দেখেছে। শুধু অপেক্ষা ছিল ও কবে মায়াকে একা পেয়ে মনে কথাগুলো বলবে। তাই রাদিফ যেতেই সুযোগ পেয়ে তনি বলল, ভাবি গো, আইজকা আপনি বড় বাঁচা বাচ্ছেন। বাপরে, আমার তো আপনার লাইগা ডরে কইলজাডা ঠকঠক করতা ছিল। মনে করছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নের ভুলভাল উত্তর দিবাইন আর বড় ম্যাডামের হাতের বিশাল ঝাড়ি খাইবান। আইজকা যদি আপনি বড় ম্যাডামের প্রশ্নের একটাও ভুলভাল উত্তর দিতাইন বা কইতেন আপনি রিদ স্যাররে ডিরফোস দিতে চাইন, তাইলে দেখতাইন হোকগুলতের সুন্দর সুন্দর চেহারার রহস্য। বড় ম্যাডাম মেলা চালাক মানুষ ভাবি। বড় ম্যাডাম আপনারে হের কথার জালে ফাঁসাইয়া আপনার পেট থেইকা কথা বার করতা ছিল। আপনি রিদ ভাইরে কতটুকু ভালোবাসুইন হেইডা জানতে। এইসব ডিরফোস টিরফোস কিচ্ছু পাইতেন না আপনি। বড় ম্যাডাম কইছে আপনি রিদ ভাইয়ের পছন্দের মানুষ। আপনি এই জীবনেও ছাড় পাইবেন না রিদ ভাইয়ের থেইকা লেইখা লন। রিদ ভাই যে রগজটা আর বদমেজাজি বেডা মানুষ, সোজা মুখে তো কথাই কইনা কেউ লগে। আপনি ছোট মানুষ হইয়া কেমনে ফাঁসলেন রিদ ভাইয়ের লগে? রিদ ভাই কি আপনারেও ডর দেখাইয়া রাখে ভাবি? তনি কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানাল, যার অর্থ এমন কিছুই না। তনি মায়ার অসম্মতিতে সন্তুষ্টি হল কিনা জানা নেই, তবে অনেকটা আফসোস সুরেই বলল, ভাবি শুনেন, আপনারে একটা কথা কই। আপনার শ্বশুর বাড়ির মানুষ সবাই রাজনীতির মানুষ বুঝছেন। হেরারে আপনি টক্কর দিয়া কখনো পার পাইবেন না। এর থেইকা আপনার জন্য ভালো হইব আপনি যদি রিদ ভাইয়ের কথা শুইয়া লক্ষ্মী বউয়ের মতন চলেন হের। কারণ সংসার আপনি কিন্তু রিদ ভাইয়ের লগেই করবেন ভাবি। আপনার শ্বশুর, শাশুড়ি, দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাহে। রাদিফ ভাই থাহে বিদেশ। হেতের কথা বাদ দিন, আপনার শ্বশুর শাশুড়ি মধ্যে কঠিন কেচাল আছে বুঝলেন ভাবি। জামাই বউ মনে হয় আজ 15টা বছর ধইরা এক লগে থাহে না। কেউ কারো মুখও দেখাদেখি করে না। পারিবারিক অনুষ্ঠানে দুজনের একজনেরও আপনি উপস্থিত পাইতেন না। দুইজনের এত মন কষাকষি, তারপরও একজন অন্যজনরে ডিভোর্স দেয় না। মূল কথা ওইল আপনার শ্বশুর শাশুড়ির জন্য আপনার শ্বশুর বাড়ির সবাই বিচ্ছিন্ন আর আলাদা আলাদা বাড়িতে থাহে। আমি এইখানে কাম করি 9 বছর ধইরা, কিন্তু আইজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়া ঝামেলা বড় ম্যাডামের উনার জামাইয়ের লগে। এই বিষয়ে কেউর অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি রিদ ভাইয়ের বউ, হয়তো রিদ ভাই আপনারে কিছু না কিছু কইতে পারে ভবিষ্যতে। তবে আমার কথা মানেন ভাবি, জীবনের আর যাই করেন কোনো বেলা রিদ ভাইরে কষ্ট দিয়েন না কিন্তু। তাইলে আপনি বা আপনার পরিবারের কেউ আস্থা থাকব না ভাবি। রিদ ভাই হইল বড় ম্যাডামের জান। রিদ ভাই যদি কোনো কিচ্ছু লইয়া কষ্ট পাই তাইলে বড় ম্যাডাম হের শ্বশুর বাড়ির মানুষে ছাড় দেয় না, আমি দেখছি। এজন্য আপনারে এত ঝেরা প্রশ্ন করতাছিল বাজাইয়া দেখার লাইগা। আপনার উত্তরে সবাই সন্তুষ্ট, এই লাইগা পরিবেশ এহন ঠান্ডা দেখতাছেন। নয়তো একটা ভুলবাল উত্তর করতেন তাইলে দেখতেন এই মুহূর্তে আপনার উপর দিয়া ঝড় তুফান টনেটো সব চইলা যাইত। আমি তো পারি না এই চাকরিটা ছাইরা ছয়লা যাইতাম, কিন্তু এত ভালো টাহার চাকরি আমি এই ঢাকা শহরে আর পামু না দেইখা এই লাইগা চাকরিটা আমি ছাড়তে পারি না।
সারাদিনে শুধু বড় ম্যাডামের লাইগা 2 বেলা রান্না করতে হইও। সকালের নাস্তা আর রাতের খাওন দুপুরে ম্যাডাম কোটের ভিতরেই বইয়া খায়। সারাদিন আমি অবসরে বইসা বইসা টিভি দেখি আর মাস শেষে মোটা অঙ্কের টাহা গুনি। নয়তো বড় ম্যাডামের মতো কঠিন রাগী মহিলা বাড়িতে কে কাম করত? আমি তনি তো মইরা গেলেও করতাম না। বাপরে, আপনার শাশুড়ি চাহন দেখলে আমার কইলজা কাঁপে। বুঝি না আপনার শ্বশুর এই মহিলারে কি দেইখা বিয়াডা করছিল। নিশ্চয়ই বড় ম্যাডামের রূপ দিয়ে আপনার শ্বশুর পাগল হইছে, নয়তো এমন কঠিন মানুষে আবার কেউ বিয়ে করে নাহি। আমি তো জীবনেও করতাম না। টনি দীর্ঘ কথায় মায়া গালে হাত রেখে টনি কথা মনোযোগ সহকারে শুনল। টনি সব কথায় মায়ার মাথায় ঢুকেছে, কিন্তু মায়া বুঝল না টনি মায়ার কাছে ওর শ্বশুর বাড়ির নামে বদনাম করছে নাকি সুনাম। মায়া টনির আফসোসরত মুখটার দিকে তাকিয়ে বলল, আপনি কি সবার নামে সুনাম করছেন নাকি বদলাম? যদি একটু বলতেন আপু। মায়ার কথায় টনি আরও হতাশ হল। হাতের প্লেটগুলো চেয়ারের সামনে সাজাতে সাজাতে ফের আফসোস করে বলল, আমি তো বদনামি করতে চাইছিলাম ভাবি, কিন্তু এদের ব্যক্তিত্ব খালি আমারে কনফিউজড করে। না আমি ভালা কইয়া এদের চালাইতে পারি আর না মন্দ বইলা দোষ দেখাইতে পারি। কেমন শক্ত কঠিন মানুষ এরা। এদের দোষ বের করতে গেলেও নিজেই কেমন কইরা জানি সুনাম বের কইরা ফেলি। এদের মাই ফাঁসলে জীবন রফাদফা ভাবি। একদম শেষ। জীবনে হাইসা দুইডা কথা কইতো না এরা। আর না নরম ব্যবহার করব কখনো। এরপরও এরা মানুষরে কেমনে কইরা জানি নিজেদের মায়ার জালে আটকায় রাহে ভাবি, আল্লাহ জানে। আমারে দেহেন ভাবি, হেই প্রথম থেইক্কা এই চাকরি করুম না, চইলা জামু কইরা কইরা আইজ 9টা বছর পার করলাম। এখন আমি নিজেই বড় ম্যাডামরে ফালাইয়া 2 দিনের লাইগা গ্রামের বাড়িতে যাইতে মন চাই না। আমি চইলা গেলে যদি ম্যাডামের অসুবিধা হয় হেই লাইগা। অথচ বড় ম্যাডাম আমারে আজও আপন কইরা লইতে পারল না। কেমন রোবট মতন চলাফেরা করে। আমার লগেও ঠিক কইরা কথা কই না। মায়া টনি সুন্দর মুখটার দিকে তাকিয়ে অল্প হাসল। টনি মুখে নিজের শ্বশুর বাড়ির সম্পর্কে বদনাম শুনেও কেমন জানি শান্তি লাগছে মায়ার। মায়া ঘাড় বেঁকে তাকালো পিছনে। দেখা গেল মা ছেলে তিনজনই কিছু নিয়ে মনোযোগ সহকারে আলোচনা করছে। রাদিফকেও বেশ সিরিয়াস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখল এই প্রথম। মায়ার মনে হলো এই মানুষগুলো ভিতর বাহিরে শক্ত কঠিন ব্যক্তিত্ব ধরে রাখলেও এদের সবার মাঝে ভালোবাসার মানুষকে আগলে রাখার দারুণ একটা মন আছে। এই যেমন মায়া নিজের স্বামীর পরিচয় জানার পরপরই হৃদ কেমন নিজ দায়িত্বে পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসলো মায়াকে। মানুষ ভালোবাসলেও পরিবারের সামনে ভালোবাসার মানুষকে হাজির করতে চাই না, কিছু দিন অন্তত গোপনে রাখতে চাই। অথচ মায়ার ক্ষেত্রে হয়েছে ভিন্ন। মায়ার কিছু জানার আগেই হৃদ নিজের পরিবারকে মায়ার পরিচয় সম্পর্কে জানিয়ে রেখেছে। এতে দুজনের পবিত্র সম্পর্কটার সম্মান রেখেছে হৃদ। তারপর দেখা গেল মায়ার কঠিন শাশুড়িও ছেলের পছন্দের বাহিরে টু শব্দ পর্যন্ত করেনি। ছেলে নিজের পছন্দের বউকে হাজির করল, আর মা হয়ে তিনি এতেই সম্মতি দিয়ে মায়াকে বুঝালো উনার ছেলেকে কখনো ছেড়ে না যেতে। অথচ উনারা এত অর্থ সম্পদশালী, ক্ষমতা সম্পূর্ণ মানুষ, তারা চাইলে মায়ার মতন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে হাতের তুড়িতে টিস্যুর মতন ফেলে দিয়ে হৃদের জন্য যোগ্যতা সম্পূর্ণ কাউকে জীবন সঙ্গী হিসাবে বাছাই করতে পারে। হৃদ একজন প্রতিষ্ঠিত, সফল ও হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ। যে কোনো নারীই হৃদ খানের বউ হতে চাইবে। সেখানে মায়ার মতন অদক্ষ, অযোগ্যতা আর মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়েকে বেছে নেওয়াটাই বুঝায় এদের কঠিন ব্যক্তিত্বের বাহিরেও তাদের সবার সুন্দর একটা ভালোবাসার মন আছে। মানুষ বলে কঠিন ব্যক্তিত্বের মানুষগুলা নাকি প্রিয়জনকে আগলে রাখার ব্যাপারটা দারুণ থাকে। আজ মায়া চোখের সামনে দেখতে পারল এতগুলা মানুষকে। লাল হার্ট লাল হার্ট লাল হার্ট, টিল্ড টিল্ড, সকাল এক এক বিসর্গ 1-7। হৃদ ডাইভিংয়ে মায়া পাশের সিটে গা এলিয়ে বসে। হৃদের দৃষ্টি আর মনোযোগ ডাইভিংয়ে থাকলেও মায়া মনোযোগ হৃদকে দেখার উপর। হৃদ বেশ কয়েকবার ভ্রুর কুঁচকে মায়াকে দেখেছে এভাবে তাকিয়ে থাকা নিয়ে, কিন্তু মায়ার কোনো ভাবান্তর ঘটেনি। মায়া সিটে কাত হয়ে হৃদের দিকে ঘুরে বসে। হৃদ ডাইভিংয়ের মধ্যে মায়ার মনোযোগ ভাঙ্গতে মায়ার দিকে ভ্রুর কুঁচকে তাকিয়ে বলল, কি সমস্যা, কি দেখো? মায়া সেইভাবেই বসে থেকে উত্তর করে বলল, আপনাকে দেখি। জানেন আমি কখনো ভাবিনি আপনাকে এত নরম ব্যক্তিত্বে দেখব কখনো। হৃদ মায়ার তাকিয়ে থাকার মানে বুঝতে পেরে সে চুপ রইল। মায়া হৃদকে কিছু বলতে না দেখে সাহস পেয়ে আবারও বলল, আপনাকে একটা কথা বলার ছিল। বলি। হৃদ স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে সম্মতি দিল। মায়া সিট ছেড়ে সোজা হয়ে বসল।
সিরিয়াস হওয়ার ভঙ্গিতে মিনমিন করে বলল, আমাদের কলেজে থেকে রাঙ্গামাটি যাওয়ার ট্যুরের প্ল্যানিং করছে সবাই। আমিও সবার সাথে যেতে চাচ্ছিলাম। আমাকে। হৃদ মায়ার কথায় মাঝে ওর দিকে না তাকিয়ে ড্রাইভিং করতে করতে বলল, নো ট্যুর, নো প্ল্যানিং, কোথাও যাওয়া যাবে না তোমার, সব ক্যান্সেল। মায়া হতাশার গলায় বলল, এমন করছেন কেন? সবাই তো যাচ্ছে, আমি একা না। এই ট্যুরে আরিফ ভাইয়াও যাবে আমাদের সাথে। এখন আমি না গেলে ভাইয়া নিশ্চয়ই জিজ্ঞাসা করবে কেন যেতে চাচ্ছি না। পাকামো করবে না রিতো, আমার এসব পছন্দ না। আরিফের সাথে আমি কথা বলে নিব। হৃদর মুখে আরিফের নামটা শুনতাই মায়া আতঙ্কিত গলায় তাড়াহুড়ো করে বলে উঠল, আরে না না, আরিফ ভাইয়ার সাথে কথা বলতে হবে না আপনার। সামান্য একটা ট্যুরের জন্য আরিফ ভাইকে এখনই আমাদের সম্পর্কে বলার দরকার নেই। আমি কোথাও যাব না, প্রমিস। মায়া তাড়াহুড়ো ব্যাপারটায় হৃদের সন্দেহ হল। মায়া যে নিজের পরিবারকে ওদের সম্পর্কে জানাতে চাচ্ছে না সেটা ভালোই বুঝল হৃদ। হৃদ ডাইভিং করতে করতে মায়ার দিকে ভ্রুর কুঁচকে তাকিয়ে বলল, তুমি কি কোনোভাবে এই সম্পর্কটা তোমার পরিবারের কাছে হাইড করতে চাচ্ছ রিতো? হৃদের কথায় মায়া ভয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালেও মনে মনে সে জানে সত্যিটা এটাই। মায়া সত্যি হৃদকে নিজের পরিবারের সামনে এখন উপস্থিত করতে চাচ্ছে না। তাহলে সবাই মায়াকে দোষ দিবে যে মায়া নিজের বোনের ভাসুরকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। এজন্য মায়া চাচ্ছে আরও কয়েকটা দিন যাক, তারপর না হয় আস্তে ধীরে নিজের পরিবারকে জানানো যাবে হৃদকে নিয়ে। মায়া হৃদকে মিথ্যা বলে বলল, হাইড করব কেন? আসলে বড় আপু বিয়েটা মাত্র শেষ হলো। আর কয়েকটা দিন যাক, তারপর না হয় আমাদের ব্যাপারটা জানল। মায়ার কথাগুলো হৃদের যুক্তিসঙ্গত মনে না হলেও সে আপাতত চুপ রইল। তাড়াহুড়ো করে মায়াকে চাপে ফেলতে চাই না হৃদ, বরং বউকে কিছুদিন সময় দেওয়া উত্তম ভেবেই সে চুপ রইল। কিন্তু মায়া হৃদকে নিয়ে কি ভাবছে সেটা মায়ারও জানে না। সুফিয়া বেগমের প্রতি কথার সম্মতি তখন শুধু মায়া চাপে পড়ে দিয়ে এসেছিল, ও মন থেকে কিছুই দেয়নি। বরং মায়া হৃদের সাথে বিয়েটা পরিবারকে জানানো নিয়ে এই মুহূর্তে ভীষণ ভয় আছে। কিভাবে কি করবে, বা মায়ার পরিবার আদৌ ওদের সম্পর্কটা মানবে কিনা তাও জানে না মায়া। মূলত মায়া ভয় থেকেই হৃদের সাথে সম্পর্কটা লুকাতে চাইছে। তীক্ষ্ণ সুফিয়া বেগমের তখনকার কথাটাই সত্যি হল। অল্প বয়সী মেয়েরা বুঝে কম, তারা পরিস্থিতির মোকাবেলা করতে জানে না, বরং ভয় পেয়ে পিছিয়ে যায়। মায়ার ক্ষেত্রে তাই হচ্ছে। হৃদকে যতটা সাহসিকতার সাথে ভালোবেসেছিল ঠিক ততটাই ফুটবল মন মানসিকতা পরিচয় দিচ্ছে পরিবারের সামনে হৃদকে তুলে ধরতে। মায়ার এই ফুটবল মন মানসিকতার জন্য ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে হৃদ মায়ার সম্পর্কে তাও ধারণা নেই মায়ার। তবে খুবই ভয়ঙ্কর কিছুর মুখামুখি হতে হবে মায়া ফুটবল মানসিকতার জন্য। বসার ঘরে বিশাল বৈঠক, পাত্র পাত্রী দেখাদেখির পাট চুকিয়ে উপস্থিত মেহমানদের খাওয়া দাওয়া পূর্ব ইতিমধ্যে শেষ করে আলোচনা বসল দুই পরিবার। উপস্থিত সদস্যদের গমগমে পরিবেশে মায়া অবস্থা দেখার মতো। লম্বা ঘোমটায় লাল শাড়ি পরিহিত মায়া থমথমে আর হৃদয় ভাঙ্গুনে সিটিয়ে বসে। ঘোমটার আড়ালে থেমে থেমে নাক টানার শব্দ আসছে, হয়তো কান্না আটকে রাখার চেষ্টায় নাক টানছে। তবে কিছুক্ষণ পরপর হাতের টিস্যুটা চোখে লাগাতেও দেখা যাচ্ছে। মায়াকে ঘিরে বসার ঘরে চেয়ারম্যান পরিবারের সবাই রয়েছে। চেয়ারম্যান সাহেবের দুই ভাই, দুই বোন, উনাদের ছেলে মেয়ে, ছেলের বউ, তাদের বাচ্চা কাচ্চা, আবার চেয়ারম্যান সাহেবের নিজের 3 মেয়ে, তাদের জামাতা, নাতি নাতনি, সব মিলিয়ে প্রায় 20-এর ঊর্ধ্বে সদস্য উপস্থিত মায়াকে পাত্রী হিসাবে দেখতে। মুক্তা ফাহাদের বিয়েটা শেষ হয়েছে আজ প্রায় 5 দিন হল। ফি যাত্রীতে মুক্তা ফাহাদকে নিয়ে নিজ বাড়িতে এসে চলে গেল আজ 2 দিন হল। সে এখন নিজের শ্বশুর বাড়িতেই আছে ফাহাদের সাথে। আজ মায়াকে দেখতে আসার ব্যাপারটাও হুট করেই ছিল। মায়ার পরিবার যদিও এর জন্য প্রস্তুত ছিল না, তবে উনারা জানত মুক্তার বিয়ের পরপরই মায়ার বিয়ের আলোচনা চলবে চেয়ারম্যান সাহেবের ছেলের সাথে। পূর্ব কথা অনুযায়ী মুক্তা বিয়ের সপ্তাহ খানিক পরই মায়ার বিয়েটা পারিবারিকভাবে হবার কথা ছিল। সবকিছু ঠিকঠাকও ছিল, কিন্তু হুট করে নাদিমের স্কলারশিপের কাগজপত্রে কমপ্লিকেশন দেখা দেওয়ায় সে ঢাকা থেকে বাড়িতে আসছে না টেনশনে, বরং দৌড়াদৌড়ি করে কাগজপত্রের ঝামেলা মিটিয়ে নিচ্ছে। সেজন্য নাদিম মায়াকে দেখতে আজ ওর পরিবারের সাথে উপস্থিত হতে পারেনি, বরং অ্যাম্বাসিতে বসে ভিডিও কলে জয়েন হয়েছে নিজের এনগেজমেন্টের রিং বদলে। এই আলোচনায় যতদিন পর্যন্ত নাদিমের ভিসার প্রসেসিংয়ে ঝামেলা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপাতত মায়া নাদিমের বিয়েটা পিছিয়ে যাবে। নাদিমের কাগজের ঝামেলাটা মিটিয়ে গেলেই পারিবারিকভাবে দুজনের বিয়েটা দেওয়া হবে।
তবে আজ দুই পরিবারের সম্মতিতে নাদিমের সাথে মায়ার পারিবারিকভাবে আংটি বদল হয়ে থাকবে। আলোচনা অনুযায়ী তাই হল। মায়ার বিয়েটা সৌভাগ্যক্রমে পিছিয়ে গেলেও নাদিমের বাবা চেয়ারম্যান সাহেব তিনি নিজের হাতে মায়াকে গোল্ডের মধ্যে চকচকে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিলেন। মায়া হাতে রিং পরানোর সময় মায়া কান্না আটকাতে না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল কষ্টে। এতে চেয়ারম্যান সাহেবসহ উপস্থিত সবাই মনে করল মায়া ছোট মানুষ বলে ইমোশনে ভয়ে কান্না করছে। চেয়ারম্যান সাহেব অল্প হেসে মায়াকে আশ্বস্ত করে একটা ভরসার হাত মায়ার মাথায় বুলিয়ে দেয় কান্না না করতে। নাদিমের সপরিবারেও মায়াকে সাদরে গ্রহণ করে ভরসা দেয় কান্না না করতে। সবার এত আন্তরিকতায় মায়া আরও ফুপিয়ে উঠে অপরাধবোধে। মায়া এই বিয়েটার সম্পর্কে কিছুই জানত না। হুট করে আজ সকালের জানতে পারল মায়ার বিয়ে, তাও চেয়ারম্যানের ছোট ছেলে নাদিমের সঙ্গে। এটা নাকি আগে ঠিক করা ছিল নাকি? কই, মায়া তো এই সম্পর্কে বিন্দুমাত্র জানত না। কিন্তু যখন মায়া এই সম্পর্কে জানতে পারে তখন ঘোর আপত্তি জানিয়েছিল এই বিয়েটা করবে না বলে, কিন্তু কেউ মায়ার কথা বিশেষ একটা গুরুত্ব বা পাত্তা দেয়নি। কারণ বিয়েটা পূর্ব থেকে ঠিক করা ছিল বলে। তাছাড়া মায়ার কথা গুরুত্ব দেওয়ার মতন কেউ মায়াকে তেমন সিরিয়াস নেয়নি। মোট কথা, মায়া পরিস্থিতির এমন একটা ফ্যাসাদে পড়েছে যে এই মুহূর্তে নিজের পরিবার বাড়িরকে বলতে পারছে না একে অপরের সম্পর্কের কথা। মায়া বিবাহিত, সেটা কখনোই মায়া নিজের পরিবারকে বলতে পারবে না। তার কারণ মায়া বড় বোন। মুক্তা বিয়েটা মাত্র হলো ওই বাড়ির ছেলের সাথে। এখন যদি মায়া নিজের বিয়ের বিষয়টা জানাজানি করে তাহলে মুক্তার শ্বশুর বাড়িতে মায়াকে নিয়ে অশান্তি হতে পারে। এমনি সেদিন মায়াকে হৃদ ফাহাদের বাসায় ড্রপ করার সময় সেটা ওই বাড়ির কেউ সেটা ভালো চোখে দেখেনি। এই বিষয়টা মায়া বেশ বুঝতে পেরেছিল ফাহাদের মা মনোভাবে। যদিও আসিফ সবাইকে আগেই বলে রেখেছিল হৃদের মা সুফিয়া বেগম মায়াকে দেখতে চেয়েছিল, সেজন্য আসিফ মায়াকে পরদিন সকালে সবার ঘুম থেকে উঠার আগে নিয়ে গিয়েছিল সুফিয়া বেগমের সাথে দেখা করাতে। কিন্তু তারপরও ওই পরিবারের অনেকেই মায়ার উপর অসন্তুষ্ট ছিল মায়াকে হৃদের সঙ্গে গাড়ি করে ফিরতে দেখে। জোর মুখে অনেক প্রশ্নও তুলেছিল হৃদের মা সুফিয়া বেগমের মতন শক্ত মানুষ কেন মায়াকে দেখতে চাইবে? এর কি কারণ হতে পারে? সবার মতে সুফিয়া বেগম তো ফাহাদের শালিকে চিনার কথা না। যেখানে তিনি ফাহাদের বউকেই চিনেন না সেখানে আসিফকে বলে মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টি ছিল সবার দৃষ্টিকুটুরের কারণ। হেনা খান অবশ্য মায়াকে কৌতূহল নিয়ে বেশ স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন করছিল। সুফিয়া বেগম মায়াকে ডেকে নিয়ে কি বলেছিল সেটা জানতে চেয়েছিলেন। মায়া তখন উত্তরে তেমন কিছুই বলেনি, শুধু বলেছিল মায়াকে সকালে নাস্তাতে দাওয়াত দিয়েছিল তিনি, ব্যাস এতটুকুই। মায়া সহজ সরল উত্তরটা যদিও তেমন কেউ বিশ্বাস করেনি, তারপরও সবাই সুফিয়া বেগমের হঠাৎ তলবে মায়াকে সন্দেহের তালিকায় রেখেছিল। ওই বাড়ি থেকে মায়ারা ফিরে এসেছে আজ গোটা 6 দিন হল। এখন যদি মায়া কোনোভাবে হৃদের সাথে মায়ার বিয়ের কথাটা কোনোভাবে প্রকাশ করে তাহলে এই মুহূর্তে তাণ্ডবের ঝড় বয়ে যাবে মায়ার উপর দিয়ে। আবার এই বিয়েটা নিয়ে যদি মায়া এখন হৃদকেও কিছু বলতে যায় তাহলেও একই তাণ্ডবের ঝড় দ্বিগুণ হবে মায়ার উপর। মায়া পরিবার কিছু দয়া মায়া দেখালেও হৃদ নিশ্চয়ই মায়াকে আস্ত রাখবে না, কেন সে সেজেগুজে অন্যের নামের রিং পরল তার বউ হয়ে। মায়া অনেক রিকোয়েস্ট করে হৃদ থেকে সময় চেয়েছিল নিজের জন্য। এখন সেই হৃদের অগোচরে মায়া অন্যের পাত্রী হয়ে আংটি পর্যন্ত পরে নিয়েছে। এটা শুনলে অবশ্যই মায়াকে আস্ত রাখার কথা না? এই লোক এমনই যে ভয়ঙ্কর। তারপর মায়া এনগেজমেন্টের কথাটা শুনলে কি হবে সেই ভয়েও মায়া জোরসর ভয়ে আর ভীষণ অপরাধ বোধে ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চেয়ে আস্তে আস্তে ফুপাতে লাগল মায়া। নাদিমের বড় বোন শেহনাজ নিজের হাতের ফোনটা মায়ার হাতে ধরিয়ে দিল। ভিডিও কলে নাদিমকে দেখা যাচ্ছে ক্লান্তিতে বসে, গলার ট্রাইটা ঢিলে করে ফোনের দিকে তাকিয়ে। নাদিম দেখতে সুন্দর পুরুষ বটে, পাত্র হিসাবে চমৎকার, খারাপ নয়, তবে মায়ার দিকটা ভিন্ন। সে বিবাহিত, আর এই বিষয়টি ভয় মায়া কাউকে বলতে পারছে না আর না সহ্য করতে পারছে। পরিস্থিতির দায় পড়ে মায়া ভীষণ আতঙ্কিত। কোলের উপর মায়ার কম্পনরত হাতে ভাজে নাদিমের ফোনটি চেপে। অতি কষ্টে চেপে মায়া ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে না পর্যন্ত, শুধু মাথা নিচু করে ধীরে ফুপাচ্ছে। নাদিম মায়া কান্না মিশ্রিত মুখটা দেখে সুন্দর হাসল। তার এই ক্লান্তির মুখের হাসিটা বলে দিচ্ছে তার প্রাপ্তির সুখ কতটা। নাদিম হাতের ফাইলটা পাশের চেয়ারে রেখে মায়া মুখটার দিকে তাকিয়ে বাম হাতে নিজের চুলগুলো পিছন টেলে দিতে দিতে বলল, টেক এ ব্রেথ ঋতু, আমার মনে হয় তোমার একটু পানি খাওয়া উচিত। মায়া নাদিমের কথা অনাগ্রহ করে সেইভাবেই মাথা নিচু করে বসে রইল। চোখে জল কিন্তু মুখে কোনো শব্দ নেই। নাদিম মায়ার কান্নায় মনোযোগ হতে হতে আবেগ ঢেলে সাজানো কথায় বলল,
তোমার কান্নাটা ব্যাখ্যা করছে ঋতু আমার প্রাপ্তি সুখ কতটা। আমার অনেক বছরের নিশ্চুপ অপেক্ষার ফল তুমি। তোমাকে এত সহজে পেয়ে যাব ভাবিনি। দুঃখের শেষ কান্নাটা করে নাও ঋতু। এরপর থেকে তোমার সুখের দায়িত্ব আমার প্রিয়। নাদিমের ভালোবাসা আবেগময় কথায় মায়ার অপরাধ বোধ আরও বাড়িয়ে দিল। সহ্য করতে না তক্ষুনি ফুপিয়ে কেঁদে উঠল। নাদিমকে ভিডিও কলে দেখা গেল সেই এক দৃষ্টিতে মায়ার কান্না মিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকতে। সবার খাওয়া দাওয়া কথাবার্তা শেষে চেয়ারম্যান পরিবার বিদায় নিতেই মায়া ছুটে নিজ ঘরে। রাগে ভেজে মাথার ঘোমটা ফেলে হাতের চুড়িগুলো এলোপাতারি ফেলল কক্ষে ছড়িয়ে ছিটিয়ে। বামহাতের উল্টো পিঠে ভেজে ঠোঁটের লিপস্টিক ঘষে মেজে লেপটে দিল চারপাশে। গোছানো চুলগুলো টেনে এলোমেলো করতে করতে ধূপ করে বসে পড়ল ফ্লোরে। বাঁধ ভাঙ্গা কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে চিৎকার করে উঠল বিছানার চাদর মুখে চেপে। দু পা ভেঙ্গে কাতর হয়ে ফ্লোরে বসে বিছানায় মুখ গুজে হাউমাউ করে চিৎকার করে উঠল বুক ফাটা আর্তনাদে। মায়ার কান্না দেয়াল বেদ করে বাহিরে গেলেও নিচ তলায় পৌঁছাল না আপনজনদের কানে। আপাতত মায়ার পরিবারের সবাই ছোট মেয়ের বিয়ে ঠিক হবার খুশিতে নিচ তলায় বৈঠক ঘরে বসে। যার জন্য হৃদয় ভঙ্গুর মায়ার আর্তনাদের চিৎকার কারো কান বেদ করতে পারছে না, এমনকি জুইয়েরও না। সবার ধারণা মায়া ছোট মানুষ হওয়াতে এই বিয়েটাকে সে স্বাভাবিক ন্যায় মেনে নিতে পারছে না, তবে 2 দিন গেলে এমনই ঠিক হয়ে যাবে। মায়াও বিয়েটা হাসি খুশি মেনে নিবে, এমনটা জুইয়েরও ধারণা ছিল। সেজন্য উদাস জুই মায়ার মনের খবর রাখে না প্রায় বেশ কয়েকদিন হল। যেখানে জুইয়ের নিজের মন মানসিকতায় ঠিক নেই সেখানে অন্যের মনের খবর কিভাবে রাখবে সে। সেদিন রাতে আয়নের সাথে ঝামেলা হওয়ার পর থেকেই জুই আর আয়নের সাথে যোগাযোগ করে না। যদিও আয়ন ফোন দেয় তাহলে জুই সেটা রিসিভ করে না, মেসেজ পাঠালে না পড়েই ডিলিট করে দেয়। মূল কথা জুই কোনোভাবে আয়নের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না। আয়নকে জুইয়ের বেইমান প্রতারক মনে হয়। তাছাড়া জুইয়ের ভালো লাগা আয়নের প্রতি নয় রাদিফের প্রতি ছিল। যেখানে মানুষটায় ভুল সেখানে জুই কেন আয়নের সঙ্গে কথা বলে ভুল বুঝাবুঝি ভাঙবে? কিসের জন্য? আয়নের সাথে তো জুই যোজন বিয়োজ কোনো কিছুই চাই না। তাহলে হার্টের আকারের বিস্ময়সূচক চিহ্ন মন ভাঙ্গুনে উদাস জুই নিজের পরিবারের হইচই দেখল মায়ার বিয়েটা নিয়ে। তারপর কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থেকে হাঁটল সিঁড়িঘরে দিকে। উদ্দেশ্য দোতলায় নিজেদের ঘরে যাবে। সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে উদাস জুইয়ের চোখ একবার নিজের গায়ের নতুন জামাটার দিকে পড়ল। মা চাচার করদা আদেশে জুইকেও আজ নতুন জামা পরে সেজেগুজে মেহমানদের সামনে থাকতে হয়েছিল। মায়ার হঠাৎ এনগেজমেন্টের বিষয়টা সকালের দিকে শুনে জুইও কম অবাক হয়নি। আকাশ ভেঙ্গে পড়ার মতন জুইও শোকট হয়েছিল। কিন্তু মেহমান বাড়িতে আসবে বলে কাজে চাপে আর মানুষের হইচই জুই মায়ার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি। মায়ার তো বিবাহিত, যদিও স্বামীর সন্ধান এখনও পায়নি মায়া, কিন্তু তারপরও মায়া বিবাহিত। বিবাহিত মেয়ের তালাক না হওয়া পর্যন্ত আরেকটা বিয়ে করা জায়েজ না। এই অবস্থায় অবশ্য ওদের পরিবারের বড়দের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু তার আগে জুই মায়ার সঙ্গে একবার কথা বলতে চাই। জুই মায়াকে বুঝাবে অজানা স্বামীর পিছনে পড়ে না থেকে এই বিয়েটাকে মেনে নিতে। নাদিম ভালো ছেলে, দেখতে শুনতেও কত সুন্দর, মায়ার সাথে মানাবে ভালো। জুইয়ের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার মাঝেই ফ্ল্যাটের দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই কারো তীব্র চিৎকারের ফুপানি শুনতে পেয়ে মুহূর্তে চমকে উঠে জুই। বুদ্ধিমতী জুই তীব্র ফুপানির শব্দে বুঝে গেল মায়ার হৃদয় ভাঙ্গনের শব্দটা। তৎক্ষণাৎ ভিতর থেকে ফ্ল্যাটের দরজা আটকে দিল যাতে বাড়ির অন্যরা কেউ আসতে না পারে বা তাদের কানে মায়ার কান্নার শব্দ না পৌঁছায়। দরজা আটকে দৌড়ে গেল নিজেদের রুমে দিকে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই আটকে উঠল মায়াকে বিধ্বস্ত অবস্থায় দেখে। এলোমেলো শাড়ি, চুলে ফ্লোরে বসে বিছানায় চাদর খামচে ধরে মুখে চেপে কাঁদছে। জুই মায়া অবস্থা দেখে মায়ার দিকে ছুটে যেতে যেতে ব্যস্ত গলায় ডাকল, মায়া, এই মায়া, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? জুইয়ের কণ্ঠে তৎক্ষণাৎ মুখ তুলে তাকালো মায়া। জুই মায়ার সামনে হাঁটু গেড়ে বসার আগেই ঝাঁপিয়ে পড়ল মায়া। আকস্মিক ঘটনায় জুই তাল সামলাতে না পেরে মায়াকে নিয়ে পড়ে গেল ফ্লোরে। জুইয়ের পিঠ ঠেকল খাটের কোনায়, কিন্তু তারপরও জুই এক হাতে মায়ার পিঠ আঁকড়ে অন্য হাত ফ্লোরে রাখল নিজের শরীরে ব্যালেন্স বজায় রাখতে। মায়া জুইকে দু হাতে ঝাপটে জড়িয়ে ধরে হাউমাউ চিৎকার করতে করতে বলল, জুই, জুই, আমি ভুল করেছি, আমি উনার সাথে বেইমানি করতে চাইনি, তারপরও করে ফেললাম, উনি আমাকে কখনো ক্ষমা করবে না জুই। আমি কি করব জুই, আমি কি করব? মায়ার হাউমাউ চিৎকারে ভয় পেয়ে যায় জুই। মায়া চিৎকারের শব্দ নিশ্চয়ই নিচে বসার ঘর অবধি চলে যেতে পারে।
ভয়ার্ত জুই তৎক্ষণাৎ মায়াকে নিজের বুক থেকে উঠিয়ে মায়ার মুখটা এক হাতে আঁকড়ে ধরে তাড়াহুড়োয় আশ্বস্ত দিতে দিতে বলল, শিষ্যস, এইভাবে চিৎকার করিস না মায়ু। বাড়িতে অনেক লোকজন আছে, কেউ শুনলে আস্ত রাখবে না আমাদের। কান্না থামা বোন, কি হয়েছে বল আমাকে। এইভাবে কাঁদছিস কেন তুই? কার সাথে বেইমানি করেছিস? কি হয়েছে? জুইয়ের কথায় সত্যি সত্যি মায়ার কান্নার আওয়াজ কিছুটা কমে আসল। তবে কান্নার বেগ কমেনি, বরং একইভাবে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মায়া বলল, জুই, জুই, আমি সত্যি বুঝিনি পরিস্থিতি এমন হয়ে যাবে। হুট করে আমার বিয়ে ঠিক হয়ে যাবে। আমি তো উনার কাছে সময় চেয়েছিলাম সবকিছুর জন্য। এখন আমি কি করব জুই? কিভাবে সবটা সামলাব? উনি আমাকে বিশ্বাস করবে না জুই। বলবে আমি প্রতারণা করেছি। মায়ার কোনো কথার অর্থ বোধগম্য হল না জুইয়ের। মূলত জুই বুঝতেই পারছে মায়া কার জন্য কিসের সময় চেয়েছিল। জুই বলল, কার কথা বলছিস তুই? কিসের প্রতারণা হবে? আমি উনার কথা বলছি। উনি কে আবার? মায়া বউ হয়ে হৃদের নামটা সরাসরি নিতে চাইছে না বলে জুইকে বুঝানোর জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলল, আপুর ভাসুর। কোন আপুর ভাসুরের কথা বলছিস তুই? মুক্তা আপুর। মায়ার কথায় কপাল কুঁচকে আসে জুইয়ের। ওর জানা মতে ফাহাদের নিজের কোনো বড় ভাই নেই। সে নিজেই বাড়ির বড় ছেলে। তাহলে মায়া ফাহাদের কোনো ভাইয়ের কথা বলছে? জুই পুনরায় জানতে চেয়ে একইভাবে বলল, তুই কার কথা বলছিস একটু খুলে বলবি মায়ু? হৃদয় ভাঙ্গুর মায়া এটা মাথায় নেই যে সে নিখোঁজ স্বামী হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনও পর্যন্ত জুইকে বলা হয়নি। তাই স্বাভাবিক নয় জুই এখনও পর্যন্ত জানে না মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টি। সেজন্য জুইয়ের পরপর প্রশ্নগুলো খুবই ধারাবাহিকভাবেই আসছিল। যেহেতু সে অক্ষত মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়া নিয়ে, তাই মায়ার উনি সম্পর্কে প্রশ্নগুলোও স্বাভাবিক ন্যায় ছিল জুইয়ের পক্ষ থেকে। কিন্তু মায়ার জুইয়ের পরপর প্রশ্নগুলো অহেতুক মনে হওয়ায় অনেকটা বিরক্ত হয়েই জুইকে ঠেলে দূরে সরিয়ে দিতে দিতে বলল, তুই যা তো জুই, আমার কষ্ট আর বাড়াস না। ভালো লাগছে না। মায়া জুইকে দূরে ঠেলে দিতে চাইলেও জুই মায়ার হাত ধরে থামিয়ে কাছে টেনে একইভাবে মায়াকে জড়িয়ে ধরে বুঝিয়ে বলতে চেয়ে বলল, এমন করছিস কেন জান? তুই তো আমার কলিজা। তুই আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝব কিভাবে তুই কার কথা বলছিস? বল। জুইয়ের কথায় মাথায় নরম হল। কাঁদতে কাঁদতে বলল, আপুর ভাসুর হৃদ খানের কথা বলছি আমি। মায়ার কথা শেষ হতে হতে তৎক্ষণাৎ পরবর্তী প্রশ্ন আসলো জুইয়ের হতে স্বাভাবিক ন্যায়, আপুর ভাসুর হৃদ খানের সাথে তোর কি সম্পর্ক বইন? তুই উনার কথা কেন বলছিস? কি করেছে উনি? আবারও বাজে ব্যবহার করেছে তোর সাথে? এজন্য কাঁদছিস? জুইয়ের পরপর প্রশ্নে মায়ার মনে পড়ল মায়া ওর নিখোঁজ স্বামীকে খুঁজে পাওয়ার বিষয়টা এখনও জুইকে জানানো হয়নি। একদিকে মায়া মন ভালো নেই, কত ঝড় ঝাপটা যাচ্ছে ওর উপর দিয়ে। এই পরিস্থিতিতে মায়ার মোটেও ইচ্ছা করছে না জুইকে সবকিছু খুলে বলতে। কিন্তু এই মুহূর্তে জুইকে কিছু না বললে মায়া সমাধান পাবে না। সেজন্য মায়া হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি সংক্ষিপ্তে জানিয়ে বলল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সে হৃদ খান ছিল জুই। মানে আমার নিখোঁজ স্বামী ওই লোকটা হৃদ খান ছিল। মায়ার কথায় আকাশ সমান শোকট হল জুই। অতি শোকটে বোবা বনে জুই মায়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল কয়েক পলক। জুইয়ের মস্তিষ্ক মায়ার কথাটা টনক নড়তে জুই সংশিত গলায় মায়াকে শুধিয়ে আবারও জানতে চেয়ে বলল, মানে কে তোর স্বামী? হৃদ খান। আতঙ্কিত জুই হতভম্ব হয়ে তাড়াহুড়োয় মায়াকে পুনরায় শুধিয়ে জানতে চাইল, হৃদ খান মানে খান বাড়ির বড় ছেলে হৃদ খান? ফাহাদ জিজুর কাজিন বড় ভাই হৃদ খানের কথা বলছিস তুই? জুইয়ের হতভম্ব মুখটার দিকে তাকিয়ে মায়া মাথা কাত করে সম্মতি দিল, যার অর্থ হ্যাঁ এই হৃদ খানই। মায়ার সম্মতি পেতেই জুই তবদা খেয়ে বসল। এই লোকের সাথে তোর বিয়ে হয়েছিল জান? মায়া আবারও ঘাড় কাত করে সম্মতি দেয় জুইকে। জুই একই ভঙ্গিতে আবারও বলল, জান তুই জানলি কিভাবে হৃদ খান তোর নিখোঁজ স্বামী হয়? হৃদ খান নিজে বলেছে তোকে? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানতে বলল, উনি বলেনি, আমি নিজে নিজে জেনেছি আপুর গায়ের হলুদের রাতে। যেদিন আমরা ফাহাদ ভাইয়ার বাড়িতে গিয়েছিলাম হলুদ নিয়ে, সেদিন আমি বুঝতে পারি হৃদ খানই ওই লোকটা ছিল। সংক্ষিপ্তে মায়া জুইকে অল্প স্বল্প বিস্তারিত বলে ফেলল হৃদকে খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে। সব শুনে জুই তবদা খেয়ে বসে রইল। এবার মায়ার মতো জুইয়েরও মনে হচ্ছে হৃদ পূর্ব থেকেই মায়ার সম্পর্কে জানত। আর সবকিছু জেনে শুনেই সে মায়াকে এতদিন নাকে দড়ি দিয়ে তার চারপাশে ঘুরাত। কিন্তু এখন বড় কথা হল, মায়া নিজের স্বামীকে চিনার চেয়ে বড় বিপদ হল হৃদ খান মায়ার স্বামী হয় সেটা।
সেদিন মায়া সুফিয়া বেগমের ডাকে উনার বাসায় গিয়েছিল, সেই বিষয়টা ফাহাদের বাসার কেউ পছন্দ করেনি। এমনকি এটা নিয়ে মায়ার অগোচরে কথাও হয়েছিল বেশ। বড় বোন হিসাবে মুক্তাকেও এই নিয়ে টুকটাক বেশ কিছু কথা শুনতে হয়েছিল ওই বাড়ির আত্মীয়দের থেকে। এখন যদি সবাই জানাজানি হয় মায়ার ঈদের সম্পর্কে কথা, তাহলে সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে মুক্তা ফাহাদের সম্পর্কের উপর। মায়ার জন্য মুক্তার বিয়েটা ভাঙতে বসে তাহলে? জুই সেসব কথা ভেবেই আতঙ্কে মায়াকে প্রশ্ন করে বলল। এজন্য সেদিন রিদ খানের মাতোকে ডেকে পাঠিয়েছিল দেখা করতে? উনি জানেন তোদের সম্পর্কের কথা? মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে দিতে নাক টেনে বলল। হুমম। উনি মেনে নিয়েছেন তোকে? হুম। এত সহজে মেনে নিল? ঝামেলা করেনি? না। মায়া কথায় জুই টেনশনে চিন্তিত গলায় বলল। মায়া, আমার অনেক টেনশন হচ্ছে সবকিছু নিয়ে। তোর সামান্য রিদ ভাইয়ের আম্মুর সাথে দেখা করাটা নিয়ে ওই বাড়ির সবাই কেমন বাঁকা চোখে তোকে দেখল। তারপর মুক্তা আপুকেও আকারে ইঙ্গিতে অনেক কথা শুনতে হয়েছিল তোকে নিয়ে। তোকে খোলামেলা একা কোথাও না ছাড়তে। যুগ ভালো না হেনতেন। এখন যদি জানাজানি হয় তোর সাথে রিদ ভাইয়ের বৈবাহিক সম্পর্ক আছে, তাহলে কেউ সেটা ভালোভাবে মানবে না মায়া। এমনকি তোর বিয়ের জন্য সবচেয়ে বেশি সাফার মুক্তা আপুকেই করতে হবে। আমি দেখেছি মায়া, ওই বাড়ির মানুষজন সুবিধার নয়। তাছাড়া আমি যতটুকু জানি রিদ খানের সাথে ওই বাড়ির মেয়ে শশী আপুর বিয়ে ঠিক করে রেখেছে সবাই। এই অবস্থায় তোকে কেউ গ্রহণ করতে চাইবে না মায়া। তার চেয়ে বড় ব্যাপার হলো তোর বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। তুই অলরেডি এঙ্গেজড। এখন যদি তোর আর রিদ খানের সম্পর্কের কথা পরিবারের জানাস, তাহলে কিয়ামত নেমে আসবে মায়ু। আমার বাবা, তোর বাবা মিলে কিয়ামতের আলামত দেখাই দিবে সবাইকে। এতে মুক্তা আপু শ্বশুর বাড়ি, চেয়ারম্যানের পরিবার, আমাদের পরিবার, এই তিনটা পরিবারের মধ্যে সবসম্পর্ক একেবারে শেষ হয়ে যেতে পারে মায়া। এমন একটা পরিস্থিতিতে তুই দাঁড়িয়ে আছিস, যেদিকে যাবি সেই দিকে তুই মরবি। আমি তো কোনো পথ খোলা দেখছি না মায়ু। কি করবি তুই? জুইয়ের সাথে বার্তাচালনে মায়ার কান্না অনেকটা কমে এসেছিল, কিন্তু জুইয়ের লাস্ট কথাগুলোই মায়ার হিচকি তুলা কান্নাটা আবারও দ্বিগুণ হয়। জুই সত্যি বলছে, মায়ার আসলেই কিছু করার নেই। সত্যিটা এই মুহূর্তে নিজের পরিবারকে জানালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। মাত্র মুক্তার বিয়েটা হয়েছে ওই পরিবারের সাথে। মায়া চাই না ওর জন্য কোনো ঝামেলা হোক। আবার হৃদকেও সত্যিটা বলতে পারবে না। হৃদকে সত্যিটা বলা মানে দুই পরিবারের ওদের বৈবাহিক সম্পর্কটা এমনই জেনে যাওয়া। মায়ার ছোট মস্তিষ্ক বুদ্ধি খেলিয়ে বুঝতে পারল না আসলে এমন পরিস্থিতিতে ওর কি করা উচিত। জুই মায়াকে পুনরায় ডুকরে কেঁদে উঠতে দেখে মায়ার হাত চেপে আশ্বস্ত দিয়ে বলল, হৃদ ভাই তোকে বউ হিসাবে গ্রহণ করেছে মায়ু। মায়া কাঁদতে কাঁদতে সম্মতি দিতেই জুই পুনরায় বলল, কি বলে গ্রহণ করেছে? তোকে নিয়ে সংসার করতে চাই এমন কিছু বলেছেন উনি? মায়া কাঁদতে কাঁদতে নাতে মাথা নাড়িয়ে বলল, এমনটা বলেনি, তবে আমি বুঝি উনি আমাকে পছন্দ করে। মায়ার কথায় জুই অসন্তুষ্ট গলা ঝেড়ে বলল, বেশি বুঝিস তুই, অল্প বয়সে পেকে গেছিস। পুরুষ মানুষ মুখে বলে ওয়াদা করেও একটা সময়ে সেই ওয়াদা রক্ষা করে না, খেলাপ হয়ে যায়। আর রিদ খান তোকে পছন্দ অপছন্দের ব্যাপারে কিছু বলেনি, অথচ তুই দুই লাইন বেশি বুঝে বসে আছিস। উনি তোকে পছন্দ করলে অবশ্যই মুখে বলতো মায়া। জুইয়ের কথায় মায়া হৃদের হয়ে সাফাই দিতে দিতে বলল, উনি তো উনার মার সাথে আমাকে বউয়ের পরিচয় দিয়ে দেখা করিয়ে দিয়েছে জুই। উনার মা চাচ্ছিল আমাদের বিয়ের ব্যাপারটা আমার পরিবারের জানাতে, কিন্তু আমি উনাদের থেকে সময় চেয়ে অন্য ছেলের সাথে এঙ্গেজড হয়ে গেছি। তাহলে বেইমানিটা তো আমিই করছি জুই, তাই না? মায়ার কথায় জুই আপাতত আর কিছুই ভাবতে পারল না। পরিস্থিতি এখন অনেক গরম। এই অবস্থায় কিছুতেই মায়ার বিয়ের সম্পর্কে পরিবারের জানানো যাবে না। বরং আর কয়েকদিন গেলে পরিস্থিতি বুঝে না হয় এই বিষয় নিয়ে আরিফের সাথে কথা বলবে ওরা দুজন। আপাতত ওরা দুজন এখান থেকে ভালোই ভালোই চট্টগ্রাম পৌঁছাতে পারলেও হলো। তখন না হয় বুঝে শুনে সবাইকে জানানো যাবে এই বিষয়ে। মায়াও না হয় তখন হৃদকে এইসব বিষয়ে বলবে, আপাতত এখন কিছু না বলে। জুইয়ের যুক্তিটা মায়ারও পছন্দ হল। মায়া ভাবল পরিবারের মাঝে থেকে যদি এখন কিছু বলে তাহলে সবাই মায়াকে ঘরবন্দি করে ফেলতে পারে। তখন মায়া চাইলেও হৃদের সাথে আর যোগাযোগ করতে পারবে না। তার চেয়ে বরং মায়া সুযোগের সন্ধানে থেকে সবকিছু আপাতত গোপন করে গেলে শেষটা ভালোই হবে। আর মায়ার এমন চিন্তাটাই ছিল মায়ার পক্ষের বিপরীত। পরিস্থিতি যেমনই হোক সেটা মানিয়ে বা লড়াই করে হলেও সামনে বাড়তে হয়। যে কোনো পরিস্থিতিতে চুপ থাকা মানে তুমি ভীতু।
আর মায়ার এই চুপ থাকাটা যেটা অল্পতে শেষ হতে পারত সেটা আরও বড় হওয়ার সুযোগ করে দিল নিজের অজান্তেই। মায়া নিজেই নিজের পরিস্থিতি আরও ভয়াবহ আর দুষ্কর করে তুলল। অদেখা ভবিষ্যৎ কার কী হবে কারও জানা নেই, তবে বর্তমানের কর্মফল মানুষকে ভবিষ্যতেই দিতে হয়। আর এটাই প্রকৃতিক নিয়ম, মানুষ সেই নিয়মের বর্তিময়েই। এত কিছুর মাঝে মায়া আরও একটা নতুন ভুল করল, হৃদের সাথে হুট করে যোগাযোগ বিচ্ছিন্ন করে। মায়া মূলত নিজের অপরাধ বোধ থেকে এমনটা করেছে। মায়া ধারণা সে একেবার চট্টগ্রামে গিয়েই হৃদের সাথে না হয় যোগাযোগ করবে। আজকাল মায়ার অতিরিক্ত ধারণাই মায়ার বিপদের কারণ হয়েছে। সকাল 4:00 কলেজের জন্য রেডি হয়েও মায়া রুমে ভিতরে তন্ন তন্ন করে কিছু একটা খোঁজে চলছে। একবার কাঠের আলমিরা খোলে, সেটা ভিতর উল্টপালট করছে, তো আবার খাটের নিচে উকি মেরে দেখছে মায়ার হারিয়ে যাওয়া জিনিসটা কোথায়। ক্লান্ত মায়ার অবিরাম নিজের জিনিসটা খোঁজায় ব্যস্ত। মায়ার বিচলিত ভাব দেখেই বোঝা যাচ্ছে হারিয়ে যাওয়া জিনিস কতটা গুরুত্বপূর্ণ ছিল ওর জন্য। জুই টিফিন বক্স রেডি করে রুমে ঢুকতে দেখল মায়াকে পুরো রুম এলোমেলো করে খাটের নিচে উকি মেরে কিছু একটা খুঁজতে। জুই বিরক্ত হয়ে দেয়াল ঘড়িটা দেখল, অলরেডি 8:10 হয়ে গেছে। 9টা থেকে ওদের কলেজের ক্লাস, অথচ মায়া কলেজ ড্রেস পরে যতটুকু রেডি হয়েছিল ওর খোঁজাখুঁজিতে এখন সেটাও নষ্ট করে ফেলেছে। মাথায় এখনও হিজাব করেনি, লম্বা চুলের বেনিটা এলো হয়ে পিঠ বেয়ে ফ্লোরে পড়ে আছে মায়া খাটের নিচে উকি দেওয়ার ফলে। শরীরে ক্রসিং বেল্ট দুটো খসে আছে। জুইয়ের মেজাজ খারাপ হল, এমনই আজ ওরা দুজন লেট। তারপর আবার মায়ার এমন তালবাহানা ওদের আরও লেট করবে। জুই এগিয়ে এসে মায়ার চুলের বেনি টেনে মায়াকে খাটের নিচে উকি মারা থেকে বের করল। চুলে টান পড়ায় মায়ার একটা হাত অটু নিজের ঘাড়ের চুল আঁকড়ে ধরে আহাজারি করে খাটের তলায় থেকে বের হতে হতে বলল, জুই চুল ছাড়, ব্যথা পাচ্ছি আমি। খাটের নিচে কি করছিস তুই? কি খুঁজিস? মায়া উঠে বসতে বসতে বিরক্তি নিয়ে বলল, একটা চাবি খুঁজি। তুই দেখেছিস কোথাও কোনো চাবি টাবি? জুই মায়ার চুল ছেড়ে পড়ার টেবিলে দিকে এগোল। মায়ার ব্যাগে প্রয়োজনীয় বই খাতা নিতে নিতে বলল, দেখেছি, কিন্তু তোর কিসের চাবি দরকার সেটা বল। জুইয়ের কথায় মায়া এক লাফে উঠে দাঁড়াল। গায়ের সাদা কলেজ ড্রেসটা ঝাড়তে ঝাড়তে জুইয়ের দিকে এগিয়ে যেতে যেতে খুশি মনে বলল, একটা ফ্ল্যাটের চাবি দরকার আমার। বল না কোথায় দেখেছিস? চুরির বক্সের ভিতরে চেক দেখ। এইটা কিনা? জুইয়ের কথায় মায়া এক দৌড়ে ড্রেসিং টেবিল উপর থেকে চুরি বক্সটা খুলে নিজের নিখোঁজ চাবিটার খোঁজ করল। অল্প সময়ে পেয়েও গেল। হৃদের ফ্ল্যাটের চাবি এটা। সেদিন হৃদ দিয়েছিল মায়াকে। এই চাবিটা দেওয়ার সময় হৃদ মায়াকে বলেছিল, এই চাবিটার গুরুত্ব বা দেওয়ার কারণ মায়া একদিন বুঝবে। সত্যি মায়া আজ বুঝতে পারছে হৃদ কেন সেদিন মায়াকে নিজের বাসার এই চাবিটা দিয়েছিল। মায়া সেদিন এই চাবিটা অবহেলা অযত্ন করে ফেলে দিয়েছিল, গুরুত্ব দেয়নি। কিন্তু জুই সেটা যত্ন করে সামলিয়ে রাখাতে আজ মায়া অল্পতে ওর মূল্যবান জিনিসটা খুঁজে পেয়ে গেল। চাবিটা হাতে নিয়ে মায়াকে খুশিতে চকচক করতে দেখে জুই সেদিকে তাকিয়ে মায়ার ব্যাগের চেইনটা লাগাতে লাগাতে বলল, কিসের চাবি এটা? উনার ফ্ল্যাটের চাবি। আমাকে গিফট করেছিল অনেক আগে। আমি তখন এর মানে বুঝিনি, এজন্য ফেলে দিয়েছিলাম। তাহলে আজ খোঁজ করছিস কেন? আমাকে দেওয়া প্রথম উপহার উনার যত্ন করে রাখব না আমি আজব। মায়ার খুশি মুখটার দিকে তাকিয়ে জুই বলল, মায়া তোর মনে হয় এখন হৃদ ভাইয়ের সাথে কথা বলা উচিত। আমরা তো চট্টগ্রামে এসেছি আজ 1 সপ্তাহ হল। জুইয়ের কথায় মায়ার মন খারাপ হল তীব্র অপরাধ বোধে। কিভাবে হৃদকে সত্যি বলবে জানা নেই মায়ার। তার উপর আজ থেকে 15 দিন ধরে হৃদের সাথে মায়ার কথা হয় না। সেই সুফিয়া বেগমের বাসা থেকে আসার পথে দুজনের কথা হয়েছিল, এরপর আর হয়নি। মূলত মাই যোগাযোগ করেনি হৃদের ভয়ে আর অপরাধ বোধে। হৃদ যে কল করবে সেই উপায় নেই। মায়া ওদের হাতের ফোনটা সিম খুলে রেখেছে যাতে হৃদ কল দিতে না পারে। বাসায় আপাতত ওরা আরিফের ফোন থেকে কথা বলে। জুইয়ের ও ফোনের প্রয়োজন হয় না আজকাল, কারণ ওর ও কথা হয় না আয়নের সাথে। জুইয়ের কথায় মায়ার ভয়টা আরও বাড়ল। হাতের চাবিটা মুঠোয় চেপে নিতে নিতে মিনমিন গলায় বলল, পরশু তো আমাদের কলেজ ট্যুর আছে, সেখান থেকে ফিরে না হয় কথা বলবো উনার সাথে। মায়ার কথা জুই আপোষে সম্মতি দিতে দিতে বলল, তোর ইচ্ছা, এবার চল আমাদের দেরি হচ্ছে। জুই মায়ার ব্যাগটা ছেড়ে নিজের ব্যাগটা কাঁধে তুলে নিতে মায়া মাথায় সাদা হিজাব বেঁধে নিল। জুই টিফিন বক্স হাতে নিতে মায়াও নিজের কাঁধে ব্যাগ ঝুলিয়ে জুইয়ের পিছনে এগোতে এগোতে বলল, তুই তো পরে আর কিছুই বললি না জুই। কোন বিষয়ে? আয়ন ভাইয়া ব্যাপারে।
বলার মতো কিছু থাকলে অবশ্যই বলতাম, কিন্তু আমি তো জানি তুই আয়ন ভাইকে পছন্দ করতি। জুই নিজের ফ্ল্যাটের দরজায় তালা লাগাতে লাগাতে মায়ার কথার উত্তরে বলল, আয়ন ভাইয়া কখনোই আমার পছন্দের লিস্টে ছিল না মায়ু। রাদিফ ভাইকে মনে করে আয়ন ভাইয়ার সাথে এতদিন কথা হতো, এটা জাস্ট একটা ভুল বুঝাবুঝি ছিল। এখন দুজনের ভুল বুঝাবুঝি ভেঙে গেছে, তাই কেউ কারো সাথে কথা বলার প্রশ্নই উঠে না। জুইয়ের কথায় মায়া অসন্তুষ্টি হয়ে বলল, ভুল বুঝাবুঝি শুধু তোর তরফ থেকে ছিল জুই। আয়ন ভাইয়া শুরু থেকে জানত ফোনের ওপাশের মেয়েটা তুই ছিলি। তোকে জেনেশুনেই কথা বলে গেছেন তিনি। এখানে উনার অপরাধ নেই। তুই অন্তত একবার উনার সাথে কথা বলে দেখতে পারিস কি বলে উনি। আর নয়তো উনার করা মেসেজগুলো অন্তত একবার পরে ডিলিট করিস, তাহলে বুঝতে পারবি দোষটা কার। আমি আদালত নয় যে ন্যায়োন্যায় দেখতে যাব। যেটা চলে গেছে সেটা চলে গেছে। আমি এখন কারো দোষগুণ দেখতে চাই না। তুই চল। কিন্তু জুই আয়ন ভাই তো তোকে। জুই অনেকটা ধমক স্বরেই মায়াকে থামিয়ে দিতে দিতে বলল, মায়া আমাদের দেরি হচ্ছে, চল।